পশ্চিমবঙ্গের 10 বছরের একটা ছেলে স্কুলে যাচ্ছে। সে জন্ম নিয়েই 65,000 টাকারও বেশি ঋণ নিয়ে জন্মেছে, এবং সেই ঋণটা না তার নিজের না, সেটা তার রাজ্যের ঋণ, যা সে বড় হওয়ার সাথে সাথে সুদ সমেত শোধ করতে বাধ্য হবে। একটা মেয়ে আজকে কন্যাশ্রীর টাকায় পড়াশোনা করছে, কিন্তু সেই টাকায় হয়তো একদিন তাকে এবং তার ভবিষ্যৎ সন্তানকে এতটাই চাপে ফেলবে যে স্কুলের বইও কিনতে পারবে না। আর 2026 সালে যখন পশ্চিমবঙ্গের বাজেটের 35% শুধু ঋণের শোধ করতে খরচ হবে, তখন এই শিশুরা প্রশ্ন করবে, আমরা কেন জন্মালাম এই ঋণ নিয়ে? কিন্তু পুরো ঘটনাটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে একদম শুরুতে। 2011 সালের সেই মে মাসে যখন মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিচ্ছিলেন। স্থাপিত ভারতবর্ষের সংবিধানের প্রতি আমি অকপট শ্রদ্ধা ও নিষ্ঠা পোষণ করিব। এবং সবাই ভাবছিল এবার বাংলার ভাগ্য বদলাবে। 2011 সালে 20 মে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। সেই সময় পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা ছিল ভয়াবহ। বামফ্রন্ট সরকার রেখে গিয়েছিল 1,93,000 কোটি টাকার ঋণ। একটা প্রজন্মের পুরো 12টা বেজে গেছিল। মমতার প্রতিশ্রুতি ছিল পরিষ্কার, মা মাটি মানুষ। তিনি বলেছিলেন উন্নয়ন হবে, শিল্প আসবে এবং শিল্পের আয় দিয়ে ঋণ শোধ হবে। কিন্তু বাংলার মানুষ তখন জানতো না এই মা মাটি মানুষ নামক স্লোগানের পিছনে লুকিয়ে আছে আরেকটি সত্য, ঋণ ঋণ আর ঋণ। প্রথম 4 বছরের অবস্থার পরিবর্তন শুরু হয়। 2011 থেকে 2015 সাল পর্যন্ত এই 4 বছরের ঋণ বেড়ে দাঁড়ায় 2,85,000 কোটি টাকা। গড়ে বছরে 23,000 কোটি টাকা ঋণ বৃদ্ধি হয়। কিন্তু এই সময়ে শুরু হয় বাংলার সবচেয়ে বড় সামাজিক বিপ্লব, কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্পটি শুরু করা হয় বাল্যবিবাহ বন্ধ করার জন্য 2013 সালে। লক্ষ্মীর ভাণ্ডার শুরু করা হয় 2021 সালে। স্বাস্থ্যসাথী কার্ড বিতরণ করা হয় 2016 সালে। প্রতিটি প্রকল্পই মানুষের জীবনে সরাসরি টাকা পৌঁছে দিচ্ছিল। কিন্তু এখানেই সেই বড় প্রশ্ন, এই টাকা আসছিল কোথা থেকে? রাজ্যের আয় থেকে নাকি ঋণ থেকে? কারণ সত্যিটা হলো 2011 সালে পশ্চিমবঙ্গের নিজস্ব রাজস্ব আয় ছিল মাত্র 30,000 কোটি টাকা, কিন্তু সেই বছরে সামাজিক প্রকল্পে ব্যয় হয়েছিল 15,000 কোটি টাকা। 2016 সাল মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসলেন। ভারতের সংবিধানের প্রতি আমি অকপট শ্রদ্ধা। কিন্তু এই সময় একটা বড় পরিবর্তন ঘটে। কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্কের অবনতি শুরু হয়। জিএসটি চালু হয় 2017 সালে এবং পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে কেন্দ্র সরকার তাদের 1,18,000 কোটি টাকা বকেয়া রেখেছে। এখান থেকেই শুরু হয় ঋণের তীব্র বৃদ্ধি। 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই 8 বছরে ঋণ বেড়েছে 3,40,000 কোটি টাকা, মানে গড়ে বছরে পড়ছে 42,500 কোটি টাকা, আর প্রতিদিন পড়ছে 116 কোটি টাকা ঋণ। চলুন দেখি এই ঋণ কিভাবে বন্টন করা হয়েছে। সামাজিক প্রকল্পে খরচা করা হয়েছে 40%, আর কর্মচারী বেতন ও পেনশনে খরচা করা হয়েছে 35%, আর ঋণের সুদের হার দিতে খরচা করা হয়েছে 15%, আর উন্নয়ন ও পরিকাঠামোর জন্য মাত্র 10% ব্যবহার করা হয়েছে। এখানে সবচেয়ে ভয়াবহ তথ্য হচ্ছে 2024 থেকে 25 সালে শুধু ঋণের সুদ পরিশোধ করতেই লাগবে 75,000 কোটি টাকা। এই টাকাগুলো দিয়ে কি তৈরি হতো জানো? এই টাকাগুলো দিয়ে তৈরি হতো 750টি স্কুল, 150টি হাসপাতাল, অথবা 5,000 কিলোমিটার নতুন রাস্তা। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, যদি এত ঋণ হয় তাহলে অর্থনীতি বাড়ছে কিভাবে? কারণ 2023 থেকে 24 সালের অর্থনীতি বেড়েছে 7.6% হারে, যখন জাতীয় গড় ছিল 4.96%। উত্তরটা লুকিয়ে আছে প্যারাডক্সে। ঋণ বাড়ছে কিন্তু অর্থনীতিও বাড়ছে, কিন্তু এই বুদ্ধি কতদিন টিকবে? এখন আছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ, আজকের যুবক এবং আগামী প্রজন্মের উপর এই ঋণের প্রভাব। বাংলার একজন সাধারণ স্নাতক ছাত্রের কথা চিন্তা করুন। সে 2024 সালে কলেজ থেকে বেরিয়েছে। তার সামনে 3টি সমস্যা: বেকারত্বের হার 6.2%, জাতীয় গড় হলে 3.2%, আর 2 নম্বর হচ্ছে গড় মাসিক বেতন 15,000 টাকা। বেঙ্গালুরুর গড় ধরলে 25,000 টাকা করে পড়বে। রাষ্ট্রীয় ঋণের তার ভাগ পড়েছে 70,000 টাকা করে 2024 সাল নাগাদ। কিন্তু সমস্যা এখানে শেষ নয়। এই ছেলেটি যখন চাকরি পাবে, তার আয়ের একটি বড় অংশ কর হিসেবে যাবে রাজ্য সরকারের কাছে। সেই করের একটা বড় অংশই যাবে আগের ঋণের সুদ শোধ করতে। মানে সে কাজ করছে, কিন্তু তার কাজের ফল পুরোপুরি পাচ্ছে না। এখন আরেকটি ভয়াবহ সম্ভাবনা, এটা সম্ভাবনা, এটি সত্যিকারের না বা বাস্তবে হতে পারে। যদি এই ঋণের বোঝা আরও বাড়ে, তাহলে 2030 সালের মধ্যে রাজ্য সরকার হয়তো বাধ্য হবে সরকারি চাকরি কমাতে, বেতন কমাতে, অথবা নতুন কোনো ট্যাক্স চালু করতে, যেটা সরাসরি শিকার হবে আজকের যুবকরা। স্কুল ছাত্র থেকে শুরু করে কলেজ ছাত্র পর্যন্ত প্রত্যেকে কোনো না কোনোভাবে এই ঋণের ছায়ার নিচে বড় হচ্ছে। তারা হয়তো আজ বুঝতে পারছে না, কিন্তু যখন বুঝতে পারবে তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। এখন আসি 2026 সালের ভবিষ্যৎবাণীতে। 2026 সালে পশ্চিমবঙ্গে ঋণ পৌঁছাবে 7,50,000 কোটি টাকারও বেশি। এই সময়ে বেশ কিছু ঘটনা ঘটতে পারে। প্রথম সম্ভাবনা, কেন্দ্রীয় সরকার যদি রাজ্যগুলোতে ঋণ মুকুবের কথা ভাবে, যেমন তারা কিছু রাজ্যের জন্য ভেবেছে, কিন্তু তার জন্য প্রয়োজন শক্তিশালী রাজনৈতিক সম্পর্ক, যা এখন বাংলার সাথে কেন্দ্রের সম্পর্ক ঠিকঠাক ভাবে নেই। আর দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে
রাজ্য সরকার যদি সামাজিক প্রকল্প কমিয়ে দেয়, কিন্তু তার রাজনৈতিক ফলাফল হবে ভয়াবহ। কারণ কয়েক কোটি মানুষের জীবনে এই প্রকল্প রক্তের মতো প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। যেমন রক্ত ছাড়া মানুষ বাঁচে না, তেমন এই প্রকল্পগুলো ছাড়া আর মানুষ বাঁচবে না। তৃতীয় এবং সবচেয়ে সম্ভাব্য দৃশ্য হচ্ছে ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে উন্নয়ন প্রকল্প সম্পূর্ণভাবে থেমে যাওয়া। নতুন রাস্তা হবে না, নতুন স্কুল হবে না, নতুন কলকারখানাও আসবে না। এবং এই তৃতীয় দৃশ্যটি সবচেয়ে ভয়ঙ্কর হবে, কারণ এর অর্থ হলো সেই প্রজন্মের জন্য খরচা না করা। আর যে শিশুটি স্কুল যাচ্ছে সে বড় হয়ে দেখবে তার রাজ্যে নতুন কিছু হচ্ছে না, সবকিছু থেমে গেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই অবস্থা থেকে বের হওয়ার পথ আছে কি? আছে, কিন্তু তার জন্য প্রয়োজন কঠোর সিদ্ধান্ত নেওয়ার সাহস। তো আজকের এই আলোচনা থেকে আমরা কি কি শিখলাম? প্রথমত, সামাজিক প্রকল্প ও উন্নয়নের ভারসাম্য রক্ষা করা কতটা জরুরি। আমরা দেখেছি শুধু সামাজিক প্রকল্পে বিনিয়োগ করলেই হয় না, সেই সাথে উৎপাদনশীল খাতেও বিনিয়োগ করতে হয়, যাতে ভবিষ্যতে টাকা ফিরে আসে। আর দ্বিতীয়ত, ঋণ একটা সময় পর্যন্ত সহনীয় থাকে, কিন্তু তারপর তা ভয়ঙ্কর রূপ নেয়। কিন্তু পশ্চিমবঙ্গ এখন সেই সীমার খুব কাছাকাছি চলে এসেছে। তৃতীয়ত, রাজনীতি ও অর্থনীতি আলাদা রাখা যায় না। রাজনৈতিক সিদ্ধান্তই অর্থনৈতিক ফলাফল নির্ধারণ করে। এখন ভবিষ্যতে কি হতে পারে? 2026 সালে নির্বাচন আসতে চলেছে। এই নির্বাচনে বাংলার ভোটারদের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। তারা কি আগামী 5 বছরও একই নীতিতে চলতে চায়, নাকি তারা চায় একটা পরিবর্তন? কারণ সত্যিটা হলো, আজকের এই ঋণের বোঝা শুধু সরকারের নয়, বাংলার প্রতিটি মানুষের। এই বোঝা থেকে মুক্তির উপায়ও আমাদের খুঁজে বের করতে হবে। আর আপনার জন্য আমার একটি প্রশ্ন আছে। আপনি যদি আজকে বাংলার একজন ভোটার হতেন, তাহলে কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দিতেন? সামাজিক প্রকল্পের ধারাবাহিকতা নাকি ঋণের বোঝা কমানো? কারণ আপনার উত্তরই নির্ধারণ করবে 2026-এর বাংলার মুখ, এবং সেই সাথে 2040 সালের বাংলার যুবকের ভাগ্য। ভালো থাকবেন, সচেতন থাকবেন এবং সিদ্ধান্ত নেওয়ার আগে ভাববেন, কারণ আজকের সিদ্ধান্ত আগামী প্রজন্মের জীবন নির্ধারণ করবে। ভিডিওটা ভালো লাগে লাইক আর বন্ধুদের শেয়ার করুন প্রচুরভাবে, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন।